মাথায় একটা আমার মধ্যে যখন প্রথম আমাকে বললো যে এরকম ভাবে ফ্যাশন শো করছি, সেখানে আমি কীর্তনকে নিতে চাই, গ্রহণ করতে চাই, কীর্তনকে মিউজিক হিসাবে আমি সেখানে রাখতে চাই। আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি তোমাকে যে ফ্যাশন শোর সঙ্গে একটা ট্রেডিশনাল একটা বিষয়কে এইরকম একটা ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়কে কীভাবে যুক্ত হবে, কীভাবে তখন আলোচনা চলছে যেভাবে একটা ক্রিয়েটিভ প্রসেস চলে আর ক্রিয়েটিভ কাজ চলে। আমিও ভাবছি, ও ভাবছি, ভাবতে 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 যেহেতু আমি ওর সাথে আগেও কাজ করেছি, ওর আগের কাজের যে প্রকৃতি যেভাবে কাজ করে, যে অন্যান্য আর্ট ফর্মকে যেগুলো কাজের মধ্যে এগুলোর প্রতি সেই কারণে সেগুলোকে চিন্তা করে আমার তখন মাথায় এলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা গল্প। আমি যখনই কোনো কাজ করি না কেন, আমি আমার কাজের মধ্যে সবসময় একটা গল্প, আমার কাজ সবসময় গল্প থাকে। তো সেই গল্পটাকে ভাবনা চিন্তা শুরু করলাম। তখন ও বললো যে আমি এরকম পুরোটাই সাদা করে ভাবছি, এবং ও যেটা বললো যে লেয়ার্স সেটা দিয়ে ও কালেকশন করছে। তখন ওর কথা ভাবতে 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 আমার মনে যেটা এলো, যে ছবিটা প্রথম এলো সেটা হলো যেটা পূর্ণচন্দ্র। হ্যাঁ, শরৎ রাজ পূর্ণচন্দ্র, শরৎচন্দ্র অবলম্বন আছে আমাদের পদ। তো সেই পূর্ণচন্দ্রের কথাটা মনে হলো। পূর্ণচন্দ্র মনে করার পরেই আমার গৌরচন্দ্রের কথা এবং ওর যেহেতু কয়েকদিন আগে একটা কাজ হয়েছিল রাস নিয়ে, তো আমার মনে হলো কেননা গৌরের রাস হোক এবার তাদের। তো তখন ওর সঙ্গে আলোচনা হলো কিভাবে আমরা করতে পারি। তখন গৌরের রাসটাকে আমরা তখন তুলে ধরার একটা আমাদের চিন্তা ভাবনা আমরা করলাম। সেখানে মহাপ্রভু গদাধরের সঙ্গে রাস করছেন, এবং সেই রাসের সঙ্গে সংকীর্তন, যেহেতু মহাপ্রভুর রাসই হলো সংকীর্তন, তো সেই সংকীর্তন দিয়েই এই পুরো একটা মানে এইভাবে গল্পটাকে একটা রূপ দেওয়া, সম্পূর্ণ রূপে। তো সেটা আমি আমার মতো করে, একদম এটা বলা যেতে পারে আমি আমার মতো করে ভাবনা চিন্তা করে, মানে যখন মিউজিকটা নিয়ে কাজ করছি তখন পুরো আমি নিজের মতো করে চিন্তা করে আমি নিজের কাজ ভেবেই এটাকে একটা রূপ দিলাম। তারপরে খুব ভয় ভয় ওকে পাঠালাম, দেখি যে কি ব্যাপারটা কি হবে। মানে খুব ভয়, মানে ওকে পাঠিয়ে আমি কিছুক্ষণ চুপচাপ ফোনটাকে উপরে নিচে কারণ অলরেডি একবার তো এটা না হয়, মানে ও না হয়ে গেছে। এবারে যদিও বলে যেটা হয়নি, তাহলে আমি কি করবো? মানে আমার লাইফ এবং আমার না না খুব বিষয় অত্যন্ত পরিষ্কারও, কিন্তু যখন আমাকে মানে এখন ব্যাপারটা হয়েছিল, ও যদি দ্বিতীয়বার না বলতো তাহলে যেটা হচ্ছিল যে ওর মানে ফ্যাশন শো এর দিনটা প্রায় কাছাকাছি ছিল না, এবং আমারও কলকাতার বাইরে চলে যাওয়া। তো সেই নিয়ে আমি ভাবছি আজকে ছবিটা যদি বলে যে হবে না, তাহলে আমি এখন কি করবো? অলরেডি আমি তখন ট্রাভেল করছি, তো তার মধ্যে দেখি ওর আমাকে হোয়াটসঅ্যাপ করলো। আমি তখন একটু শান্তি পেলাম আর কি। এবং আমার খুব ইচ্ছা ছিল অনুষ্ঠানের দিন, মানে ওই ফ্যাশন শোর দিন থাকার, কিন্তু থাকতে পারিনি। আমার প্রোগ্রাম ছিল বম্বেতে। তো কিন্তু আমার মন ছিল এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কিভাবে। তখন প্রথম আমাকে মোনালিসা আমাকে হোয়াটসঅ্যাপ করে যে দারুণ হচ্ছে। আমার যে খুব ভালো, 10 মিনিট দুটো জায়গায় করে নিয়ে যেতে জায়গায়, যখন আমাদের কাজ তো মানুষের ভালো লাগার জন্য। তো আমি সবসময় বলি, আমরা তো সবাইকে আনন্দ দেওয়ার জন্য কাজ করি, বা চিন্তা করি যে সবাই যাতে আনন্দ পায়। যখন সকলের ভালো লাগছে বা সেটা সত্যি তখন আনন্দ হচ্ছিল। তারপর আস্তে আস্তে ছোট ছোট ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, প্রচুর ঘুরছে। তখন অনেকে বলছেন যে মিউজিকটা আমাকে অনেকে বলছে তুমি তো এই গানটা গেয়েছো, আপনি তো এই গানটা গেয়েছেন। সুতরাং এইভাবে তখন ওর কাছেও এরকম বহু রিকোয়েস্ট আসে যে মিউজিকটা শুনতে চাই। তো তারপরে আজকের দিন আসলে আমি যেটা বলি, কীর্তন তো আমাদের বাঙালিদের একদম কষে আমরা বুঝি বা না বুঝি। তো সেই কারণে যখনই কীর্তন আমরা শুনি, যেভাবেই শুনি না কেন বাঙালিরা, কোথাও গিয়ে আমরা একটু দাঁড়িয়ে হয়ে যাই। তো এই মিউজিকটা সাকসেসের পিছনে যদি যেটা এখন আলোচনা হচ্ছে সাকসেসফুল হয়েছে, বা যদি সাকসেস থাকে তার একটা বড় কারণ কিন্তু কীর্তনই নিজেই। সেখানে তার একটা এমন শক্তি আছে, সে সবাইকে একটু কিছুক্ষণ স্থির করে দিতে পারে। এবং আর বাঙালিদের তো নিজস্ব গান,
শাস্ত্রীয় সঙ্গীত বলে কিছু থেকে থাকে প্রাচীন, সেটা তো কীর্তন। আমি সবসময় সেটা বলি, সব জায়গায় বলি, যখনই পৃথিবীর যে প্রান্তে যাই অনুষ্ঠান করতে, আমি সবসময় বলি যে আমাদের বাংলার যদি কিছু নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত থেকে থাকে, পূর্ণ, যার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত হওয়ার সব দিকগুলো রয়েছে, সেটা কিন্তু এই পদাবলী কীর্তন। তো আমি কাজ করতে করতে কাজের পরে আমার যেটা মনে হলো যে মহাপ্রভুকে এইভাবে এবং কীর্তনকে এইভাবে আজকে বাঙালি জাতির অনেক গুণ, অনেক প্রতিভা, অনেক কিছু, কিন্তু বাঙালি জাতি আবার নিজের ইতিহাস লিখতো, আবার কিন্তু বাঙালি একটু মানে সেখানে খুব একটা বাঙালির রুচি দেখি না, নিজস্ব সংস্কৃতির যে যে তার সংস্কৃতি কিভাবে ধাপে 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 এগিয়েছে। একটা বিশেষ সময় ছাড়া বাঙালি নিজের কিছু ভাবতেই পারে না। একটা সময় কি করে, এই সময়টাই আমাদের সময়, কিন্তু বাঙালি মহাপ্রভুকে ভুলেই গেছে। আজকের দিনটা আমরা বৈশাখের উদযাপন, নতুন বছরের উদযাপন, যেটা বাঙালিয়ানার উদযাপন, সেই বাঙালিয়ানার উদযাপনের মধ্যে এই অবিচ্ছেদ্য করে মহাপ্রভু গৌর স্থান পেল। তো এটা কেমন কাজটা হয়েছে, কাজটা ফ্যাশন শো এর সঙ্গে মিউজিকটা কেমন ভাবে গেছে, সেই নিয়ে অনেক মানুষ অনেক কিছু থাকতেই পারে, ভালো লাগা থাকতে পারে, মন্দ লাগা, যে কোনো কাজের ভালো লাগা থাকবে, মন্দ লাগা থাকবে, কিন্তু এই সংকল্প, এই উদ্দেশ্যটাকে আমি কিন্তু বারবার সাধুবাদ জানিয়েছি যে মহাপ্রভুকে এইভাবে এই সময়ে দাঁড়িয়ে অমন একটা মানে কি বলবো, আজকে ফ্যাশন শো এর দুনিয়ায়, মানে ফ্যাশন শো, আমি একজন সিঙ্গার, পারম্পরিক ভারতীয় মিউজিক করি, সেখানে আমার সঙ্গে ফ্যাশন শো এর জগৎটা বিরাট দূর, কিন্তু সুরে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, মানে আমি জানি না ওখানে কিভাবে কি হয় কি না হয়, মানে যতটুকু যা দেখা যায়, মানে যতটুকু টেলিভিশনে আমরা দেখি। অভিষেকের ফ্যাশন শোতে শুধুমাত্র ফ্যাশন শো নয়, অভিষেক ছবি আনে, অভিষেকের ফ্যাশন শো ইজ আ ম্যাগনাম মুভ ইজ আ সিনেমা। তো সেক্ষেত্রে তুমি সুরকার সেখানে এবার কি হচ্ছে, সুর, ছন্দ, তাল, আলো, রং সবসময় থাকে, সবসময় আমাদের কাজে থাকে, কিন্তু এখানে বিশেষত্ব যে এখানে মহাপ্রভু আছে, বাঙালির সেই প্রাণ পুরুষ, যার দ্বারা বাঙালি নবজাগরণ, বঙ্গ সমাজের, বঙ্গ জাতির নবজাগরণ ঘটেছিল, সেই মানুষটাকে স্থান দেওয়া হয়েছে। এবং যারা ফ্যাশন শো দেখতে যায়, যারা ফ্যাশন শো দেখতে এসছে, কতগুলো এই যে আপনি বললেন যে অনেক কিছু, তারা তার সঙ্গে মহাপ্রভুকে নিয়ে দাঁড়িয়ে গেছে। মানে আমরা যখন দেখে ফিরছি আমাদের ওই ছবিটা নিয়ে, এবং আমাদের একটা সেন্স অফ ট্রান্সের মধ্যে চলে গেছিলাম আমরা দেখে, একটা কীর্তন এবং ওই একটা হোয়াইট প্যালেট, এবং অবশ্যই মহাপ্রভুকে যেভাবে তুলে ধরা হয়েছে, একদম রেনেসাঁ মডার্ন ম্যান বলা যায়। এবং সব ভালো জিনিসকে এক রকম ভাবে না পৌঁছানো যায় না, সব ভালো জিনিসকে। তো সব ভালো জিনিসকে পৌঁছাতে গেলে বিভিন্ন পথ আমাদের খুঁজে নিতে হয়। তো এক্ষেত্রে ও কি ভেবেছিল আমি জানি না, এক্ষেত্রে এই যে ফ্যাশন শো এর দুনিয়ায়, যেখানে অনেক আলো, অনেক গ্ল্যামার, সেখানে মহাপ্রভু স্থান পেয়েছে। তার মধ্যে দিয়ে অনেকে মহাপ্রভুকে নতুন ভাবে বুঝতে পারছেন, জানতে পারছেন, কীর্তনকে বুঝতে পারছেন। এটা একটা বড়, সত্যি বড় জায়গা। মানে এই আরেকটা শো এর সবথেকে মজার, মানে ইন্টারেস্টিং পার্ট ছিল, যেহেতু শো এর এই আমাদের এই টাইপস শোটাতে ম্যাক্সিমাম লোকজনই ছিল মডেলসরা, সব দিল্লি বোম্বে থেকে, বাঙালি একজন মডেল ছিল। শো এর পর অদ্ভুত ভাবে সবাই আমাকে এসে বলছে, মানে আমরা অনেক শো করি, অনেক রাখতে হাঁটি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু এখানে মিউজিক প্লেড আ সো ইম্পর্টেন্ট রোল। যে কজন সেদিন র্যাম্পে হেঁটেছে, সবাই আমাকে একটাই কথা বলেছে, আমি একটা অন্য ট্রান্সে হাঁটছি। ওইটাই মনে হয় এই কীর্তনের মাধুর্য, যে প্রত্যেকটা মানুষকে, যে তার ভাষাটা না বুঝতে পারলেও কিন্তু সে তার এসেন্সটা বুঝতে পেরেছে, সেই রসটা নিয়ে সে ফিরেছে আর কি। নিশ্চয়ই একটা জিনিস আমার বলতে ইচ্ছে করছে, কখনো ভেবে দেখেছি না জানি না, এই ফ্যাশন শোটাকে যদি একটা মিছিল হিসেবে ভাবা যায়, আমরা কিন্তু এটা জানি যে প্রথম মিছিল কিন্তু মহাপ্রভুই বার করেছে। তো সুতরাং তোমার দুটো মিলে যাচ্ছে এখানে। এবং এটাকে মানে খুব ইন্টেনশনালি আই মেক দ্য পার্ট অফ দ্য শো, এই শোটা কখনো ভিডিও দেখো, লাস্টে আমি পেয়েছিলাম মিছিলের মতো করে সবাই একসাথে ছিল, যেখানে আমার দুজন প্রধান চরিত্র, আমি গাই বলবো না, যিশুদার মরণটা কিন্তু অ্যাকচুয়ালি খোল বাজিয়ে পুরো সবাই নিয়ে বসছে। ওটা তো ভাইরাল, ওটা দেখেছি। এবং ওটা কিন্তু আমার ইন্টারপ্রিটেশন অফ, মানে এই যে সবাই মিলে নবজাগরণ কীর্তন করতে আসছে মিছিলের মতন করে, দ্যাট ওয়াজ মাই ইন্টারপ্রিটেশন। ওইটি আধুনিক মিছিল। আর একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে এরকমই একটা চৈত্র বা শেষে বা চৈত্রের সময়, বৈশাখের সময়, বাংলা গানে একটা দিগন্ত বদলে গেছিল যখন তোমাকে চাই রিলিজ করেছিল।
খুব সম্ভবত 23 এপ্রিল বা এরকম একটা কিছু সময় ছিল। তো এতদিন পেরিয়ে এবারে যদি বলি এবারের বাংলা নববর্ষে কি রিলিজ করলো, সেটা গৌড়। অবশ্যই এবং এটা কিন্তু বলতে হবে, আমরা অনেকেই হয়তো জানি যে তোমাকে চাই কিন্তু কীর্তন অঙ্কে। অনেক জায়গা আছে যেখানে সুমন নিজেই বলেছেন যে এটা তো বাংলা কীর্তন, তোমরা কেন সেটাকে বলছো অন্য কিছুর ইনফ্লুয়েন্স। কিন্তু অনেক জায়গাতে আছে যেখানে উনি করেও দেখিয়েছেন যে ওই হরি বোলের যে বোলটা সেটা কিন্তু তোমাকে চাই মধ্যে আছে। আমি যদি খেয়াল করে দেখি, যখন আমরা লাইভ শুনি আরো বেশি করে শুনতে পাবো, মানে ওই ক্যাসেটে হয়তো ওটা বোঝা যায় না, তাতে ওটা ভাবছে, কিন্তু ভালো করে যদি বোঝা যায় তাহলে কিন্তু মানে আমরা যেরকম জাতির স্বরে অবশ্যই অন্যভাবে দেখিয়ে নিয়েছি অন্যরকম ভাবে, তেমনি কিন্তু তোমাকে চাই মধ্যে কিন্তু কীর্তন আধুনিকভাবে গড়ে দেওয়া আছে। তো ভালো লাগছে যে এতগুলো বছর বাদে এবারের বাংলা নববর্ষ মানে আশাবাদীর তরফ থেকে সেটা কিন্তু গৌড়। আমরা অবশ্যই এই আজ ফর্মালি এই যে গানটা রিলিজ করলো আশাবাদী গৌড়ে, তো সেই গান তো সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে, কারণ এই গানটা তো একটা স্পিরিট, এই স্পিরিটটাকে নিয়েই বোধহয় আমাদের এই নববর্ষে আমরা এগোতে চলেছি। কারণ আজ আমরা আড্ডার বৈশাখ করছি আমাদের ফ্রেন্ডস এফএম ফ্রেন্ডস ওপেন স্টেজ এডিশন 3-তে, কিন্তু এই গৌড়ের স্পিরিটে কিন্তু আমাদের মনের মধ্যে থাকবে যখন আমরা 1433-এ পা দিতে চলেছি। সৃজন সঙ্গে রয়েছে অভিষেককে অবশ্যই ধন্যবাদ, কিন্তু যে গৌড় নিয়ে এত কথা হলো সেই গৌড়ের যদি দুপুরি না শুনি তাহলে নববর্ষের আড্ডা খাওয়া দাওয়া তো থাকছে, ফ্যাশন থাকছে, তার সঙ্গে শুনে শুনে একটু 1433-এর দিকে আমরা এগিয়ে যাই। গৌড় যে পথটি দিয়ে শেষ হয় তার শেষ অংশটুকুই আমি করছি। অবনীতে অদ্ভুত ও প্রভু শচীনন্দন, অবনীতে অদ্ভুত প্রভু শচীনন্দন, উদিত পাবন অবতার, বিনহীন মূঢ়মতি রামানন্দ দাসয়তি, প্রভু মোরে কর ভব পার। দিনহীন মূঢ়মতি রামানন্দ দাসয়তি, প্রভু মোরে কর ভব পার। প্রভু ভব পার কর হে, আমি দিনহীন মূঢ়মতি, ভব পার কর হে, ভব পার কর হে, ভব পার কর হে। এরকমই একটা স্পিরিট নিয়ে, এরকমই গৌড়ের যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমরা 1433 নববর্ষে পা রাখবো, এবং আশা রাখি আগামী দিন ঠিক এভাবেই আরো নতুন চমকে ভরিয়ে দিক অভিষেক সৃজনের গানে আরো বিদ্ধ হই আমরা, এবং আড্ডা আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাবো। কিন্তু তার আগে we would like to call on stage Mr. Jimmy Time once again to felicitate Abhishek and Srijan at this platform of Friends Open Stage Edition 3.